প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি এনএ সিদ্দিকী, তোমাদের ফিজিক্স টিচার। দেখো, তোমাদের ক্লাস 10-এর পরীক্ষা এখন পর্যন্ত হয়নি, তো স্বাভাবিকভাবে তোমরা সেটা নিয়েও চিন্তিত আছো জানি। তো এর মধ্যেই আমি কিন্তু তোমাদেরকে ক্লাস 11-এর কিছু কিছু করে আস্তে আস্তে কিছু কিছু করে ক্লাস দিয়ে কিন্তু তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে ক্লাস 10টাও কন্টিনিউ করে যেতে হবে, কারণ তোমাদের পরীক্ষা সম্ভবত হবে। তো যাই হোক, তোমরা ক্লাস 10-এ, আমি ধরেই নিচ্ছি যে তোমরা এখন ক্লাস 11-এ উঠে গেছো। ক্লাস 10-এর মতো এখন আর বাচ্চা নেই, তাই তোমাদেরকে এখন আস্তে আস্তে তোমাদের উপরে কিন্তু চাপও বাড়বে। তো সেই চাপগুলো কিন্তু আস্তে আস্তে নেওয়া শিখতে হবে, ঠিক আছে? তো ক্লাস 10 পর্যন্ত তোমরা দেখেছিলে যে তোমাদের একটা সাবজেক্ট ছিল ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান। এই ক্লাস 10-এ যে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা ছিল, এটা যখন ক্লাস 11-এ উঠে গেছে এখন এটা দুটো পার্টে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে? এক হয়ে গেল আমাদের ফিজিক্স, দ্বিতীয় কেমিস্ট্রি। একটা হলো ফিজিক্স, একটা হলো কেমিস্ট্রি, একটা হলো পদার্থবিদ্যা আর একটা রসায়নবিদ্যা। তো এই ফিজিক্স সম্পর্কে আমরা আস্তে আস্তে স্টাডি করতে শুরু করব। তো ফিজিক্সে দেখবে তোমাদের ক্লাস 11-এ অনেকগুলো চ্যাপ্টার আছে। তো তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত স্যাররাই কিন্তু সাধারণত ভেক্টর চ্যাপ্টার থেকে স্টার্ট করে। ওকে, ভেক্টর চ্যাপ্টার থেকে পড়ানো স্টার্ট করে। কিন্তু যেহেতু তোমাদের এখনও ক্লাস 10-এর পরীক্ষা শেষ হয়নি এবং আমাদের হাতে এখন টাইম আছে, এখনই আমরা খুব দ্রুত গতিতে এগোনোর চেষ্টা করব না। আমরা বেসিক জায়গাগুলো আগে ক্লিয়ার করে নেব, যেগুলো তোমাদের ক্লাস 11-এ কিন্তু পড়তে গেলে কাজে লাগবে। সেই সমস্ত জিনিসগুলো ক্লিয়ার করে নিয়ে তারপরেই আমরা কিন্তু ধাপে ধাপে এগোবো। তো সেই জন্য বেসিক যে সমস্ত জায়গাগুলো তোমাদের ক্লিয়ার করা দরকার, সেগুলো আমি আগে পড়িয়ে নেব। এগুলো সিলেবাসের মধ্যে আছে যদিও, তো তবুও তোমরা হয়তো ক্লাস 8-9-এ হয়তো করেছো, তো সেই কারণে অনেকে বিষয়গুলো অ্যাভয়েড করে যায়। কিন্তু আমার কথা হলো যে আগে বেসটাকে স্ট্রং করা দরকার। বেসটা যদি স্ট্রং হয় তাহলে কিন্তু তোমরা পরবর্তী জিনিসগুলো বুঝতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? তো আমি ভেক্টর থেকে না স্টার্ট করে আমি স্টার্ট করব ভৌত জগৎ এবং তার পরিমাপ চ্যাপ্টার থেকে। এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড মানে কি, ভৌত জগৎ অ্যান্ড মেজারমেন্ট মানে কি, পরিমাপ। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমি শুরু করব। তো তোমরা একটা কথা মাথায় রেখো, ক্লাস 10-এ তোমরা যে লেভেলের পড়েছিলে, ক্লাস 11-12-এ কিন্তু তার থেকে অনেক গভীরে আমাদেরকে যেতে হবে। তো সেই জন্য কোনো একটা বিষয় যখন আমি পড়াবো, তো সেক্ষেত্রে তোমরা কী করবে, প্রথমে আমি কী করব, থিওরিটিক্যাল পার্টগুলো আগে পড়িয়ে দেবো। মানে যেগুলো ডেরিভেশন থাকবে সেগুলোও করাবো, অসুবিধা নেই। কিন্তু তোমরা তার সাথে সাথে কী করবে, পুরো বিষয়গুলো পড়বে এবং রীতিমতো খাতায় প্র্যাকটিস করে করে পড়বে, যাতে করে কোনো জিনিস যদি তোমাকে করতে বলি সেটা যেন থরলি ডিরাইভ করতে পারো, ঠিক আছে? তারপরে কি হবে, চ্যাপ্টার যখন শেষ হবে আমি সঙ্গে সঙ্গে চ্যাপ্টারের শেষে যে সমস্ত প্রবলেমগুলো দেওয়া থাকে সেই প্রবলেম সেটগুলো সলভ করাবো। ওকে, তো তার আগে একটা জিনিস মাথায় রেখো যে এই প্রবলেম সেটগুলো করতে গেলে তোমাদেরকে কিন্তু এই অনুশীলনের ভেতরেই, মানে চ্যাপ্টারের ভেতরেই দেখবে কিছু কিছু প্রবলেম করে দেওয়া থাকে, ঠিক আছে? উদাহরণ সলভ করে দেওয়া থাকে। তো সেই সমস্ত উদাহরণগুলো কিন্তু তোমাদেরকে মানে ভালো করে একদম রপ্ত করে নিতে হবে। তাহলে কি হবে, যে পরবর্তী সময় যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে চ্যাপ্টারের শেষে, সেগুলো কিন্তু করতে তোমার কিন্তু সুবিধা হবে। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রেখো, তবে কিন্তু তোমরা আর কি আস্তে আস্তে এই করবে। আর আরেকটা জিনিস বলে রাখি, যে প্রত্যেক দিন আমি যেটুকু পড়াবো সেটুকু কিন্তু পরবর্তী দিনের পড়া হিসেবে থাকবে। তো স্বাভাবিকভাবে সেই পর্যন্ত কিন্তু ক্লিয়ারভাবে পড়া রেডি করে রাখতে হবে। ওকে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখো। ক্লাস 10 পর্যন্ত যে যেখানে পড়েছো বা ফাঁকি মেরেছো, সেগুলো কিন্তু ক্লাস 11-এ এসে আর চলবে না। এখন কিন্তু সিরিয়াস হতে হবে আমাদেরকে, ঠিক আছে? কারণ কি বলতো, ক্লাস 10-এ পাস করে গিয়ে শুধুমাত্র তোমার কি একটা অ্যাডমিশনে কাজে লাগবে, কিন্তু 11-12 তোমার লাইফ গড়ে দিতে পারে। ওকে,
তোমাদেরকে কোনো একদিন অন্য কোনো একটা সময় আমি বলবো যে ক্লাস 11-12 পরে তোমরা আর কি লাইফের ব্যাপারে কি করতে পারো না করতে পারো, বা কোন পথে যেতে পারো, বিভিন্ন স্ট্রিমগুলো যেগুলো আছে, যে পদ্ধতিতে আর কি তোমরা সাকসেসের দিকে যেতে পারো, তো সেগুলো নিয়ে অন্য একটা কোনো ক্লাস নেব। তো যাই হোক, আজকে যে ক্লাস নেওয়ার কথা, আমরা আস্তে আস্তে সেই ক্লাসের দিকে প্রবেশ করি। ওকে, তো আজকে যে ক্লাস নেওয়ার কথা সেটা হচ্ছে একদম তোমাদের ফিজিক্স বইয়ের প্রথম চ্যাপ্টার। হ্যাঁ, তোমাদেরকে আরও একটা বিষয় বলে রাখি যে তোমরা ফিজিক্স এর দেখবে 7টা পাবলিকেশনের বই আছে, আরও বেশ অনেকগুলো পাবলিকেশনের বই আছে। তবে আমি তোমাদেরকে বলবো, দেখবে দুয়ারি মজুমদার মাইতি স্যারের একটা বই রয়েছে, ঠিক আছে, তো ফিজিক্সের একটা বই রয়েছে, সেই বইটা তোমরা কিনবে আর কি। ওই বইটা আর কি মোটামুটি ফলো করে চললেই হবে। আর সাথে রেফারেন্স হিসাবে কেউ অন্য বই কিনলে কিনতে পারো। আর নিট বা অন্য কোনো ইসের ক্ষেত্রে যে বই দরকার হবে সেটা কিন্তু আমি পরবর্তী সময় তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। এখনই অত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, এখন আস্তে আস্তে শুরু করো, তারপরে দেখা যাচ্ছে। ওকে, তো যাই হোক, ভৌত জগৎ এবং তার পরিমাপ। তাহলে আমাদেরকে প্রথমে আগে বুঝতে হবে যে ভৌত জগৎটা কি, তাই না? দেখো, আমরা পৃথিবীর যদি আদি লগ্ন থেকে যদি চিন্তাভাবনা করতে থাকি, আমাদের পৃথিবী যখন সৃষ্টি হলো, সৃষ্টি হওয়ার পর থেকে সৃষ্টি হলো আর সঙ্গে সঙ্গে মানুষ বাসযোগ্য হয়ে গেল সেরকম কিন্তু হয়নি। আস্তে 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 পৃথিবী রূপান্তরিত হয়েছে, সেখানে গাছপালা সৃষ্টি হয়েছে, মানুষের বাসযোগ্য হয়েছে, তারপরেই কিন্তু সেখানে মানুষ আর কি এসেছে। সে বিভিন্ন মতবাদ রয়েছে, সেগুলো নিয়ে আমরা সেগুলোতে আর কি যাব না। তো যাই হোক, তো মানুষ এসে থেকেই মানুষ কিন্তু থেমে থাকেনি। তার চিন্তা ভাবনাই হলো যে আমি এই যে পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আমি যে এই বায়ুমণ্ডলের মধ্যে বসবাস করছি বা পৃথিবীর যে পৃষ্ঠে বসবাস করছি, এই যে এই সমস্ত বিষয়গুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে সে আবিষ্কার করার চেষ্টা করেছে। দেখো, তোমরা যদি দেখো প্রথমের দিকে তারা কী করতো, ইতিহাসে তোমরা বইয়ে পড়েছো, প্রথমের দিকে কী করতো, কাঁচা মাংস খেত। আস্তে আস্তে তার চিন্তাভাবনার পরিবর্তন হলো, সে মাংসটাকে ঝলসিয়ে খেতে শুরু করলো। তারপরে মনে করো বিভিন্ন অস্ত্রশস্ত্র আবিষ্কার করলো। সে এইভাবে ক্রমান্বয়ে যে ধাতুর ব্যবহার শিখলো, পাথর থেকে ধাতুর ব্যবহার শিখলো, সেখান থেকে আরও উন্নতির শিখরে গেল, বাড়িঘর তৈরি করা শিখলো, তাদের আশ্রয়স্থল তৈরি করা শিখলো, বিভিন্ন এই যে স্টারগুলো নিয়ে বা এই নিয়ে রিসার্চ করা বা চিন্তাভাবনা করা শুরু করলো। এই যে পৃথিবী কেন সৃষ্টি হয়েছে এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করলো, ঠিক আছে। তো এই যে চিন্তাভাবনা থেকেই কিন্তু মানুষের আর কি এই যে মেজারমেন্ট বা এই যে পরিমাপ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আসছে, ঠিক আছে। তো আমরা এই পৃথিবীতে বসবাস করছি, আমরা জীবজগৎ, জীবজগতের সাথে কি থাকে, বিভিন্ন মনে করো জল হতে পারে, বায়ুমণ্ডল হতে পারে, স্থলভাগ হতে পারে, বা বিভিন্ন গাছপালা হতে পারে। এই যে সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের এই ভৌত জগৎ বা ফিজিক্যাল ওয়ার্ল্ডটা কিন্তু গড়ে উঠেছে। তাহলে ফিজিক্যাল ওয়ার্ল্ড যেটা কথাটা বললাম, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডটা তাহলে কি কি, একটা লিভিং প্লাস নন লিভিং থিং। মানে আমাদের এই মহাবিশ্বে যা কিছু জীবিত জিনিস আছে বা যাদের প্রাণ আছে সেই সমস্ত জিনিস, এবং যাদের প্রাণ নেই সেই সমস্ত জিনিস, সমস্তগুলোকে একসাথে কিন্তু আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড বা ভৌত জগতের অংশ হিসাবে ধরা হয়। ওকে, তো মানুষ কিন্তু কি করলো, যে এই যে মহাবিশ্ব যে পদ্ধতিতে চলছে, দেখো একটা কথা মাথায় রাখো, যে আমাদের এই মহাবিশ্বে যা কিছু ঘটনা ঘটছে না কেন, প্রত্যেকটা ঘটনাই কিন্তু কোনো না কোনো একটা নির্দিষ্ট নিয়মের দ্বারা ঘটছে। কোথাও কিন্তু এরকম ঘটছে না যে অ্যাক্সিডেন্টালি এই কোনো একটা ঘটনা ঘটছে, এইরকম কিন্তু ঘটে না। একটা নির্দিষ্ট রুলকে ফলো করেই কিন্তু এই জিনিসটা ঘটে, বুঝলে। মানে কখনো এরকম মানে অ্যাক্সিডেন্টালি হয়ে গেল, এইরকম বিষয়টা কিন্তু নয়। প্রত্যেকটার পিছনে কিছু না কিছু একটা রুল বা একটা নিয়ম আছে। তো এই যে পদার্থবিদ্যা বা ফিজিক্স, এখানে ফিজিক্স সম্পর্কে বলা হয় ফিজিক্স ইজ দ্য স্টাডি অফ নেচার। ফিজিক্স is the study of nature। মানে কি, মানে হলো পদার্থবিদ্যা হলো নেচার, মানে হলো প্রকৃতি। এই যে প্রকৃতি যা আছে তার ব্যাপারে বা প্রকৃতির যে সমস্ত ল নিয়ে চলে তার ব্যাপারে স্টাডি করাটাই হলো ফিজিক্স।
ওকে, তার মানে ফিজিক্সের কাজই হলো আমাদের প্রকৃতিতে বা আমাদের চারিপাশে বা আমাদের মহাবিশ্বে যা কিছু ঘটনা ঘটছে না কেন সেইগুলো নিয়ে স্টাডি করা, সেগুলো কোন রুল ফলো করে চলছে সেই সমস্ত রুলগুলোকে উদ্ধার করে নিয়ে আসাই হলো আমাদের ফিজিক্সের কাজ, বুঝলে? তাহলে আমাদেরকে সেইভাবে পড়ার চেষ্টা করতে হবে যাতে করে আমরা এই বাস্তব জীবনের প্রত্যেকটা পদক্ষেপের সাথে আমাদের ফিজিক্স পড়াটাকে রিলেট করতে পারি, তবেই কিন্তু আসল মজাটা পাওয়া যাবে। নাহলে কিন্তু একটা খটখটে সাবজেক্ট মনে হবে। যদি তোমরা বাস্তব লাইফের সাথে যদি এটাকে কম্পেয়ার না করতে পারো, যদি রিলেশন স্থাপন না করতে পারো, তাহলে কিন্তু ফিজিক্স পড়ে তোমরা মজা পাবে না। ওকে, তো এই ফিজিক্স কিন্তু এই ফিজিক্সের কাজ হলো বললাম কি আমাদের যে জগৎ আছে বা মহাবিশ্ব আছে সেগুলো নিয়ে স্টাডি করা। তো এই মহাবিশ্বের বিভিন্ন ধরনের মানে বিশেষ করে দুটো পার্টে ভাগ করা যেতে পারে। দুই টাইপের বিষয় নিয়ে ফিজিক্সে আলোচনা করা হয়। একটাকে বলা হয় ম্যাক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক মানে কি? ম্যাক্রোস্কোপিক মানে হলো বৃহৎ আকার। আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক মানে কি? মাইক্রোস্কোপিক মানে হলো অণুবীক্ষণিক বা ক্ষুদ্রাকার। মনে করো আণুবীক্ষণিক। তাহলে এই ফিজিক্সে কি করে? ফিজিক্স কি করছে? ফিজিক্স করছে মাইক্রোস্কোপিক বা বৃহদাকার এবং ম্যাক্রোস্কোপিক বা বৃহদাকার এবং মাইক্রোস্কোপিক বা ক্ষুদ্রাকার বা অণুবীক্ষণিক, মানে দুটো কোয়ালিটিতে ভাগ করছে। যত যা কিছু আছে সব কিছুকে এই দুটো ক্যাটাগরিতে ভাগ করছে। কিছু আছে বড় জিনিসপত্র, সেগুলো নিয়ে স্টাডি করে, আর কিছু আছে ছোট জিনিসপত্র, সেগুলো নিয়েও স্টাডি করে। তাহলে তোমরা যদি বলো যে স্যার ম্যাক্রোস্কোপিক জিনিস কি কি আছে, ম্যাক্রোস্কোপিক জিনিস কি? এই যে পার্থিব যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো এর মধ্যে পড়ছে। জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত যে সমস্ত আলোচনাগুলো আছে সেগুলো এর মধ্যে পড়ছে। তারপরে কি পরীক্ষাগারে কোনো কাজ করছো সেটা এর মধ্যে পড়ছে, ঠিক আছে? আর আণুবীক্ষণিক যদি বলো, আণুবীক্ষণিকের ক্ষেত্রে কি কোনো একটা মনে করো পরমাণু নিয়ে আলোচনা করছো, অ্যাটম, কোনো একটা অণু নিয়ে আলোচনা করছো, কোনো একটা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করছো, এগুলো কিন্তু আমাদের অণুবীক্ষণিক ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এই সমস্ত ফিজিক্সে আর কি দুটো ক্যাটাগরিতে ভাগ করে পড়া হয়। একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক বা যেখানে বৃহৎ আকার জিনিসপত্রগুলোকে স্টাডি করা হয়, আর একটা আসছে আমাদের মাইক্রোস্কোপিক যেখানে খুব ক্ষুদ্র বা অণুবীক্ষণিক জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়। ওকে, এবারে দেখো যে এই প্রকৃতি, আমি কি বললাম যে আমাদের কাজই হলো ফিজিক্সে, আমাদের কাজই হলো এই প্রকৃতিটা কোন নিয়মে চলছে সেটাকে স্টাডি করা। তো বিভিন্ন বিজ্ঞানীরা তাদের স্টাডি করতে গিয়ে বা সেগুলো সম্পর্কে তাদের মতবাদ দিতে গিয়ে বা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখেছেন যে এই মহাবিশ্বে টোটাল 4 ধরনের বলের অস্তিত্ব লক্ষ্য করেছেন। সমস্ত কিছু যা কিছু ঘটছে, সমস্ত কিছু, এই যে চন্দ্রগ্রহণ বলো, সূর্যগ্রহণ বলো, এই একটা চারিদিকে আরেকটা ঘুরছে, কৃত্রিম উপগ্রহকে আকাশে ছড়িয়ে দিচ্ছ, সে পৃথিবীর চারিদিকে ঘুরছে, বা মনে করো এই যে পরমাণু, তার যে স্ট্রাকচার, ঠিক আছে, একটা বলকে উপরে ছুঁড়ে ফেলে দিলাম, সে নিচে চলে আসছে, যা কিছু ঘটছে প্রত্যেকটা ঘটনায় টোটাল 4টে বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই 4টে বল কি? তাহলে কি বললাম, এই মহাবিশ্বে যা কিছু ঘটে তা কি 4টে বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই 4টে বলগুলোকে আমরা টাইপ অফ ফোর্স, 4টে বলে 4টে ক্যাটাগরিতে ভাগ করে ফোর্সগুলোকে আমরা পড়তে পারি। ফার্স্ট যে ফোর্সটার কথা আমরা জানতে পারি সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স বা বাংলায় যদি বলি মহাকর্ষ বল। তোমরা প্রত্যেকে নাম শুনেছো নিশ্চয় এটার। দ্বিতীয় যদি কথা বলি সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা
তড়িৎ চুম্বকীয় বল। 3 নম্বর যদি বলের কথা বলি সেটা হচ্ছে নিউক্লিয় বল, বা যেটাকে ইংরেজিতে বলা হয় নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল। আরেকটা বল আছে যেটা হলো উইক ফোর্স বা দুর্বল বল। এই 4 ধরনের বল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন তোমরা কোনো একটা সাবজেক্ট পড়বে 11-12 ক্ষেত্রে, তখন তোমরা প্রত্যেকটা টার্মের কিন্তু ইংলিশ যে টার্মগুলো আছে সেই ইংলিশ টার্মগুলো কিন্তু অবশ্যই পড়বে। ইংলিশ টার্মগুলোর সাথে সাথে মানে বাংলা টার্মের সাথে সাথে অবশ্যই ইংলিশ টার্মগুলো কিন্তু পড়ে রাখবে। সেটা কিন্তু যে কোনো বড় পরীক্ষা দিতে যাও না কেন সেখানে কিন্তু কাজে লাগবে। সেজন্য এখন থেকে আমাদেরকে এই অভ্যাসটাকে তৈরি করতে হবে যে যে টার্মগুলো আমরা বাংলায় পড়ছি সেগুলোর সাথে সাথে যদি কোনো ইংলিশ টার্ম থাকে সেগুলোকে কিন্তু আমাদের পড়ে নিতে হবে। ওকে, তো প্রথম যে ফোর্সটার কথা বললাম সেটা হলো আমাদের মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা জানি যে দেখো, এই আমরা প্রত্যেকেই জানি যে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা যদি বলি তারা প্রত্যেকে একে অপরকে আকর্ষণ করে, তাই না? যেমন ধরো এখানে যদি আমি সানের কথা ভাবি, সূর্যের কথা ভাবি, সূর্যের চারিদিকে কি করে বিভিন্ন গ্রহগুলো প্রদক্ষিণ করতে থাকে, তাই তো? তাহলে এই গ্রহটা এই সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে কেন? বা এই গ্রহটা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে কেন? কারণ হলো এই সূর্যের সাথে এই গ্রহের মধ্যে একটা বল কাজ করছে। এই যে বল কাজ করছে যার দরুন এ কি করছে, এর চারিদিকে ঘুরতে থাকছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল কি করে না, এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু নাও না কেন তারা পরস্পরকে কিন্তু আকর্ষণ করে। সেই আকর্ষণ বল যেটা কাজ করে সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে বলি, মনে করো একটা বলকে যদি আমি ওর উপরে ছুড়ে দিই, মনে করো একটা ছাদ থেকে একটা বলকে ছেড়ে দিলাম, তাহলে তোমরা দেখবে যে বলটা আস্তে আস্তে মানে নিচে পড়ে যায়, ভূমিতে স্পর্শ করে যায়। তাহলে তার কারণ কি? তুমি তো এটাও ভাবতে পারতে, যে নিউটনের মতো করে ভাবতে পারতে যে বলটা নিচে পড়লো কেন, উপরে গেল না কেন। তার কারণ কি? কারণ হলো পৃথিবী একটা বস্তু, তার নিজের একটা মহাকর্ষ বল কাজ করে, যার ফলে সেখানের ওপর থেকে বা যে কোনো জায়গা থেকে, কাছাকাছি জায়গা থেকে যদি কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই বস্তুটাকে কি করে, সে নিজের দিকে আকর্ষণ করে। তো পৃথিবীর ক্ষেত্রে এই যে গ্র্যাভিটেশনাল বা মহাকর্ষ বলটা কাজ করে সেটাকে স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় অভিকর্ষ বল। ওকে, তাহলে পৃথিবীর ক্ষেত্রে যে মহাকর্ষ বলটা কাজ করে সেটা হলো অ্যাকচুয়ালি অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের দরুনই কিন্তু পৃথিবী কোনো একটা বস্তুকে নিজের দিকে টানে। ওকে, তাহলে এটা গেল আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। এই প্রসঙ্গে বলে রাখি যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল যেটা আছে সেই রিলেটেড তোমাদের পুরো একটা চ্যাপ্টার আছে, তখন আমরা আরও ডিটেলস আলোচনা করব। এখন শুধুমাত্র এটা সম্পর্কে একটা কনসেপ্ট দিচ্ছি, ঠিক আছে, মানে বেসিক ধারণা। তারপরে দ্বিতীয় যে বলটা আসছে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জিনিসটা কি, সেই জায়গা জানতে গেলে তোমাকে প্রথমে জানতে হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি। দেখো, তোমরা জানো যে ধরো এইখানে যদি আমি একটা চার্জ রাখি, মনে করো একটা পজিটিভ চার্জ রাখলাম, এইখানে মনে করো আমি একটা নেগেটিভ চার্জ রাখলাম, তাহলে আমরা কি জানি যে এরা একে অপরকে তাদের নিজেদের দিকে আকর্ষণ করে। আবার যদি এক কাজ করি, এখানে একটা পজিটিভ চার্জ রাখলাম, এখানেও একটা পজিটিভ চার্জ রাখলাম, তারা কি করবে, একে অপরকে রিপেল করে বা বিকর্ষণ করে। আবার যদি একটা নেগেটিভ চার্জ রাখি বা এখানে একটা নেগেটিভ চার্জ রাখি, তাহলে কি করে, তারা একে অপরকে বিকর্ষণ করে। তো এই রিলেটেড যে কি পরিমাণ বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে সেই রিলেটেড আমাদের একটা কুলম্বের সূত্র রয়েছে, F সমান k ড্যাশ q1 q2 বাই r স্কোয়ার। তোমাদের মনে আছে, যদি SI সিস্টেমের ক্ষেত্রে লিখি তাহলে F সমান কি লিখি, 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কোয়ার, তাই তো? আর সিজিএস সিস্টেমের ক্ষেত্রে কি হয়, সিজিএস সিস্টেমের ক্ষেত্রে
এফ ইজ ইকুয়ালস টু 1/k লেখা হয় Q1 Q2 বাই আর স্কোয়ার। যদি মাঝের মিডিয়ামটা এয়ার, মানে ওই যে দুটো চার্জ রাখা আছে, দুটো চার্জের মাঝের মিডিয়ামটাকে যদি এয়ার বা শূন্য মাধ্যম হয় বা ভ্যাকুয়াম হয়, তাহলে কি হয়, এই কে এর মান কত হয়ে যায়, তাহলে 1 হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে লেখা হয় এফ ইজ ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা সিজিএস সিস্টেমের ক্ষেত্রে এরকম হয়, আর এসআই সিস্টেমের ক্ষেত্রে মাঝে যদি শূন্য মাধ্যম থাকে তাহলে এরকম হয়। ওকে, যাই হোক, এই যে বল দ্বারা কাজ করে সেই বলটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। কিন্তু আমাদের এইখানে কি আছে, এইখানে আছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কখন আসছে, যখন এই দুটো চার্জ পরস্পরের সাপেক্ষে স্থির থাকে। যদি একে অপরের সাপেক্ষে গতিশীল না থাকে তাহলে এই দুটো চার্জের মধ্যে যে বলটা কাজ করে সেটা হলো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যদি তাদের মধ্যে একটা গতি থাকে তখন কি হবে, তখন হয় যে ঘটনাটা সেটা হচ্ছে যখন কোনো একটা চার্জ মেবি দ্যাট ইজ নেগেটিভ, মেবি দ্যাট ইজ পজিটিভ, যদি কোনো একটা চার্জ ইজ ইন মোশন, মোশন মানে কি বলে দাও, মোশন মানে হলো গতি। যখন কোনো একটা চার্জ গতীয় অবস্থায় থাকে মানে কি ছুটতে থাকে, তখন কি হয়, ওই চার্জটা চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। আর যে ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হয় সেই ম্যাগনেটিক ফিল্ডটা আবার কি করে না, এই যে চার্জটা ফ্লো করছে সেইটার উপরে আবার একটা উল্টো ফোর্স দেওয়ার চেষ্টা করে, যার ফলে কি হয়, একটা ইলেকট্রিক, মানে চার্জের ফ্লো মানে কি, ফ্লো অফ চার্জ মানে কি ইলেকট্রিক, তার ফলে সৃষ্টি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড আবার ইলেকট্রিক ফিল্ডের মানে ইলেকট্রনের ফ্লোয়ের উপরে বল প্রয়োগ করছে, যার ফলে দুজনের ইন্টারাকশন সৃষ্টি হয়, দিয়ে যে বলটা এক্সিস্ট করে সেটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল। ওকে, তো তড়িৎ চুম্বকীয় বলটা কিন্তু মোটামুটিভাবে এই যে মহাকর্ষ বল নিয়ে আলোচনা করলাম, মহাকর্ষীয় বলের থেকেও কিন্তু তুলনামূলক শক্তিশালী বল। এরপরে যে বলটার কথা আসছে, 3 নম্বর যে বলটা ছিল সেটা আমাদের মনে আছে, কি ছিল, নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল। তাহলে নিউক্লিয় বল জিনিসটা কি, তোমরা একটা কথা ভাবো, আমরা একটা নিউক্লিয়াসের কথা ভাবি। একটা নিউক্লিয়াস যদি কথা ভাবতে হয় তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে একটা অ্যাটম বা পরমাণুর কথা ভাবতে হবে। মনে করো আমি নিলাম, কি পরমাণু নেব বলো, কার্বন পরমাণু নিলাম। সবসময় আমাদের সহজ এক্সাম্পল হলো কার্বন পরমাণু। তাহলে কার্বন পরমাণু যদি নিই, তাহলে কার্বন পরমাণুর ক্ষেত্রে কি হয় বলো, যে একটা সেন্টার থাকে মাঝে, তার চারিদিকে কি থাকে, বিভিন্ন ইলেকট্রনীয় কক্ষপথ থাকে, এই যে এরকম করে বিভিন্ন ইলেকট্রনীয় কক্ষপথ থাকে। এই যে সেন্টার যেটা থাকে, এই সেন্টারে কে থাকে জানো, সেই সেন্টারে থাকে, কে থাকে, প্রোটন থাকে, আর কে থাকে, নিউট্রন থাকে। তাহলে কার্বন পরমাণুটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি 6C12 দ্বারা। তাহলে 6C12 মানে কি, যে এখানে নাম্বার অফ ইলেকট্রন 6টা, নাম্বার অফ প্রোটন 6টা, নাম্বার অফ নিউট্রন কত, 6টা। তার মানে আমরা জানি সেন্টারে সবসময় ওর প্রোটন আর নিউট্রনটা অবস্থান করে। তাহলে এইটাকে যদি আমরা প্রোটন ধরি আর এইটাকে যদি আমরা নিউট্রন ধরি, তাহলে কি হবে, দেখা যাবে যে এই পরমাণুটার ভেতরে এটাকে যদি আমরা প্রোটন বলি, প্রোটন থাকবে কটা, 6টা। এটাকে যদি আমরা নিউট্রন বলি তাহলে নিউট্রন থাকবে কটা, 6টা। আর এই বাইরের যে কক্ষপথগুলো আছে, এই বাইরের কক্ষপথগুলোতে কি হয় না, ইলেকট্রনগুলো কি করবে, ঘোরাঘুরি করবে। প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, 2টো ইলেকট্রন ঘোরে। তারপরের কক্ষপথে কটা ঘোরে, 8টা ঘোরে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। এইভাবে আমরা কোন ফর্মুলা দ্বারা ডিসাইড করি এটা, সেটা হলো 2n² ফর্মুলা দ্বারা বোঝা যায় যে কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে। যদি এটাকে কে কক্ষপথ বলা হয়, এটাকে এল কক্ষপথ বলা হয়। যদি কে কক্ষপথের কথা বলি তাহলে ইলেকট্রনের সংখ্যা কত, 2n²। যদি বলি 2 × n এর মান 1 তার স্কোয়ার মানে কত, 2টো। এল কক্ষপথের যদি কথা বলি 2 × n এর মান কত, 2।
2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 আর 2 8টা, তাহলে দ্বিতীয় কক্ষপথে 8টা, এইভাবে কিন্তু যায়। ওকে, তাহলে এই যে পরমাণুটা বললাম, এই পরমাণুটার সেন্টার যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই পরমাণুটার টোটাল যা জায়গা থাকে, মানে যে জায়গা অকুপাই করে থাকে, তার সাপেক্ষে নিউক্লিয়াসটা কিন্তু খুব ক্ষুদ্র হয়। এই ক্ষুদ্র জায়গার মধ্যে ভাবো 6টা প্রোটন থাকে, 6টা কি থাকে, নিউট্রন থাকে। তাহলে আমরা তো জানি যে প্রোটনকে কি করে, আকর্ষণ করে না বিকর্ষণ করে, বিকর্ষণ করে। তাহলে তুমি ভাবো যে এইটুকু জায়গার মধ্যে যদি 6টা প্রোটনকে বসিয়ে রাখি, তারা কি চুপচাপ বসে থাকবে? তারা একে অপরের সাথে বিকর্ষণ বল কাজ করবে, তারা চুপ করে থাকতে চাইবে না। ফলে কি হয়, যে এখানে একটা বিকর্ষণ বল সৃষ্টি হয়। তখন এই প্রোটন আর নিউট্রন এদের মধ্যে একটা স্ট্রং বল সৃষ্টি হয়। সেটা পাই মেসন নামে এক ধরনের কণিকা আছে, তাদের এক্সচেঞ্জের ফলে। সেটা পরবর্তী সময় আরও ডিটেলসে জানবে যখন 12-এ উঠবে, যে পাই মেসন জিনিসটা কি, কেন হয়। তো যাই হোক, এখন এইটুকু জানো যে নিউট্রন আর প্রোটন যেটা আছে তারা একে অপরে চেঞ্জ হতে থাকে, যার ফলে কি হয়, ওদের মধ্যে একটা স্ট্রং বল কাজ করে, যেটাকে বলা হয় নিউক্লিয়ার ফোর্স। ওকে, বা নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলটা দেখো খুব ক্ষুদ্র জায়গার মধ্যে কাজ করছে, যার ফলে কি হয়, এটা খুবই স্ট্রং একটা বল হয়। এইটাই হচ্ছে সব থেকে শক্তিশালী বল হয়। ওকে, এরপরে লাস্ট যে বলটার কথা আমরা জানবো সেটা হচ্ছে উইক ফোর্স বা দুর্বল বল নামে ডাকা হয়। ঠিক আছে, তাহলে লাস্ট যে বলটা সম্পর্কে জানবো সেটা কি না, উইক ফোর্স বা দুর্বল বল। এই দুর্বল বলটা কিন্তু এখনও তোমরা অত ডিটেলসে বুঝতে পারবে না। যে দুর্বল বলটা হলো সাধারণত যখন কোনো একটা নিউক্লিয়াস থেকে বিটা বিঘটন ঘটে, তো এই বিটা বিঘটনের যে কাজটা সেইটা কিন্তু এই দুর্বল বলটা বা উইক ফোর্সটা কিন্তু করে থাকে। ঠিক আছে, এইটুকু জানো তাহলেই হবে। আর আবার যদি যে কোনো যদি প্রাথমিক যদি কোনো কণার যদি বিঘটন ঘটে, ঠিক আছে, বা ডিকে ঘটে, তার ক্ষেত্রেও কিন্তু এই দুর্বল বলের প্রভাব থাকে বা উইক বলের কিন্তু প্রভাব থাকে। ঠিক আছে, এটাও কিন্তু খুব ক্ষুদ্র রেঞ্জে কাজ করে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমরা টোটাল কটা বলের নাম জানলাম না, 4টে বলের নাম জানলাম। তাহলে আমাদেরকে জানা উচিত যে এই 4টে বলের স্ট্রেংথ বা ক্ষমতা কেমন, বা আপেক্ষিক ক্ষমতা যেটা, আপেক্ষিক শক্তি যেটা, সেইটা কেমন, সেটা আমাদের জানা উচিত। তাহলে আমরা যদি 4টে বলের কথা বলি, 4টে বল কি কি জানলাম, ফোর্স, আরেকটা বললাম রিলেটিভ স্ট্রেংথ, বলের নাম। আর রিলেটিভ স্ট্রেংথ মানে কি, মানে আপেক্ষিক শক্তি। এবার একটা জিনিস বোঝো, যে এখানে আমি 4 ধরনের বল বলেছি। 4 ধরনের বলের মধ্যে আমি প্রথমে যে বলটার কথা লিখব সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স মানে কি, নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলের যে ক্ষমতা সেটা বললাম কি সব থেকে বেশি, তাহলে এই নিউক্লিয় বলের ক্ষমতাটাকে আমরা 1 ধরে নিলাম। এবার বাকি যে বলগুলো আছে সেগুলো এর সাপেক্ষে বলবো যে তাদের ক্ষমতা কত। তাহলে নিউক্লিয়ার ফোর্সের যদি ক্ষমতা যদি 1 হয়, তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক যে বল আছে, ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্সটা আছে তার স্ট্রেংথ বা ক্ষমতা হয় কি, এই যে নিউক্লিয়ার যে ফোর্স আছে তার ক্ষমতার 100 ভাগের 1 ভাগ। তাহলে কি লিখবো, 10⁻²। বোঝা গেল? নিউক্লিয়ার ফোর্স যদি ধরো 1 হয়, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি, এই 1-এর 100 ভাগের 1 ভাগ। 1-এর 100 ভাগের 1 ভাগ মানে কি 1/100, তার মানে 10⁻²। বোঝা গেল? তো সেরকমভাবে যদি উইক ফোর্সের কথা বলি, উইক ফোর্সের স্ট্রেংথ হলো 10⁻13। আরেকটা বাকি থাকলো, সেটা হলো
আর একটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো? গ্র্যাভিটেশনাল ফোর্সের স্ট্রেংথ হলো 10⁻⁻38। তাহলে এই জায়গা দেখে বোঝে যাও, এই যে রিলেটিভ স্ট্রেংথের মান দেখে বোঝো যে কার মান বেশি আর কার মান কম। দেখো নিউক্লিয়ার ফোর্সের রিলেটিভ স্ট্রেংথ 1, তাহলে এর মান সব থেকে বেশি, তাহলে নিউক্লিয়ার ফোর্স হলো সব থেকে স্ট্রং, এটা সব থেকে স্ট্রং। আর দেখো এর মান গ্র্যাভিটেশনাল ফোর্সের মান 10⁻38, তার মানে এটা হলো কি সব থেকে উইক, মোস্ট উইক, তাই না? তো এই রিলেটিভ স্ট্রেংথ দেখে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে কোন বলের ক্ষমতা কেমন। ওকে, তো যাই হোক, তো এই 4 ধরনের যে বলের কথা বললাম, এই 4 ধরনের বলের সাহায্যে কিন্তু যত রকম ঘটনা ঘটছে আমাদের প্রকৃতিতে, প্রত্যেকটা ঘটনাকে কিন্তু ব্যাখ্যা করা যায়, বুঝলে? তো আমরা আলোচনা করছি ভৌত জগৎ এবং তার পরিমাপ নিয়ে। তাহলে এই ভৌত জগতে বা এই যে মহাবিশ্বে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু একটা পরিমাপের দরকার হয়ে পড়লো। মানুষ যখন আস্তে আস্তে সভ্যতার উন্নতি ঘটাতে থাকলো, তখন তার কাছে প্রত্যেকটা জিনিসের মেজারমেন্টের খুব জরুরি হয়ে পড়লো। দেখো তোমরা জানো যে ইতিহাসে বা ভূগোলে, বা এই ভূগোলে নয় ঠিক, মানে ইতিহাসে জেনেছো যে এই যে পরিমাপের যে বিষয়টা, মনে করো যে তুমি এই পরিমাণ যদি জিনিস দাও তাহলে তার বদলে এই পরিমাণ জিনিস দেব, এই যে পরিমাণের যে কনসেপ্টটা সেখান থেকে এসছে, তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বা সেখান থেকে আসছে। তাহলে প্রয়োজনের তাগিদে কী করলো যে এই যে সমস্ত ভৌত রাশিগুলো আছে সেই ভৌত রাশিগুলো কিন্তু পরিমাপ করার কনসেপ্টটা আসলো, ফলে পরিমাপ এর এককের প্রয়োজন হয়ে পড়লো, বুঝলে? তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ভৌত রাশি জিনিসটা কি। প্রথমে এবার আমাদেরকে জানতে হবে যে ভৌত রাশি জিনিসটা কি। তাহলে ভৌত রাশিকে এগুলো সব পড়েছো তোমরা যদিও, আমি জাস্ট তোমাদেরকে রিভিশন করিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভৌত রাশিকে ইংলিশে কি বলা হয় বলো তো? ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তাহলে এই ভৌত রাশি যদি বলি, তাহলে ভৌত রাশি টার্মটা তোমরা সকলেই জানো যে কি, যে এই প্রকৃতির যে বিষয়টাই পরিমাপযোগ্য তাকেই ভৌত রাশি বলা হয়। তাহলে আমরা কিভাবে পড়েছিলাম যে পরিমাপযোগ্য প্রাকৃতিক যে কোনো বিষয়কেই ভৌত রাশি বলে, তাই কি না? তাহলে তোমাকে আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি। মনে করো আমি তোমাকে বললাম যে কোনো একটা বস্তুর আয়তন, আমি তোমাকে বললাম কোনো একটা বস্তুর আয়তন, তোমাকে বললাম কোনো একটা বস্তুর ভর, তোমাকে বললাম কোনো একটা বস্তুর ঘনত্ব, তোমাকে বললাম কোনো একটা বস্তুর স্বাদ, তোমাকে বললাম কোনো একটা বস্তুর গন্ধ, তোমাকে বললাম বর্ণ কোনো একটা বস্তুর। তাহলে এইখানে দেখো যে আমি 6টা জিনিসের নাম করেছি। এদের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির মধ্যে পড়ে। তাহলে ভৌত রাশি কাকে বলে বললাম? পরিমাপযোগ্য যে কোনো প্রকৃত বিষয়কে ভৌত রাশি বলা হয়। তাহলে আমরা জানি যে আয়তনকে কি পরিমাপ করা যায়? তোমরা কি বলবে? হ্যাঁ স্যার যায়। তাহলে আয়তন কি ভৌত রাশি হয়ে গেল। আচ্ছা, ভরকে কি পরিমাপ করা যায়? হ্যাঁ যায়। ঘনত্বকে কি পরিমাপ করা যায়? হ্যাঁ যায়। তাহলে এই 3টে রাশি হয়ে গেল কি আমাদের? এই 3টে রাশি হয়ে গেল কি ভৌত রাশি, ঠিক কি না? ঠিক। এবার পরের যদি 3টের কথা দেখো, স্বাদ, স্বাদকে পরিমাপ করতে পারবে যে এই মিষ্টিটা খেতে অত্যন্ত টেস্টি, এই এত পরিমাণ টেস্টি, এভাবে বলবে? নাকি এই গন্ধটা এত পরিমাণ গন্ধ, বা এই বর্ণটা এত পরিমাণ বর্ণ, এইভাবে তো বলা যায় না, তাই না? এগুলো কি করতে হয় যে জাস্ট আমাদের ইন্দ্রিয়র সাহায্যে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয়র সাহায্যে আমরা শুধুমাত্র উপলব্ধি করতে পারি, ফিল করতে পারি। সেই জন্য এগুলো কিন্তু ভৌত রাশির মধ্যে পড়ে না। এই বিষয়টাকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ভৌত রাশির মধ্যে আরও অনেক উদাহরণ আছে। তোমরা যদি বলো স্যার বেগ, বেগ হবে, স্মরণ, স্মরণ হবে, ত্বরণ, ত্বরণ হবে, আপেক্ষিক গুরুত্ব হবে, ঘনত্ব হবে, বল হবে, কার্য হবে, ক্ষমতা হবে, সময় হবে, সবই হবে, তাই না? তো
তো এইগুলো কিন্তু ভৌত রাশির মধ্যে পড়ছে। এবার ভৌত রাশির পরিমাপ কাকে বলবো? যখন কোনো একটা ভৌত রাশিকে, ধরো কোনো একটা এখানে বড়, তোমাকে মনে করো একটা পাত্রে করে তোমাকে কিছু পরিমাণ মনে করো কি দেব, মনে করো ওয়াটার দিলাম, জল দিলাম, তাহলে কি করবে? দিয়ে তোমাকে আমি বললাম যে এর পরিমাণটা নির্ণয় করো, তাহলে কি করতে পারো? তুমি এর আয়তন নির্ণয় করতে পারো, এর ভর নির্ণয় করতে পারো, তাই কি না? এর ঘনত্ব নির্ণয় করতে পারো। ডেনসিটি মানে কি? ঘনত্ব। তাহলে ডেনসিটি নির্ণয় করতে পারো। এম মানে কি? মাস বা ভর। ভি মানে কি? ভলিউম। দেখো প্রত্যেকের যে প্রথমের যে ক্যাপিটাল লেটারটা আছে সেটা দিয়ে প্রকাশ করা হয় মাস। ওকে, যাই হোক, তো এই যে জলটা যেটা দিলাম সেটা তুমি ভলিউম বা আয়তন পরিমাপ করতে পারো, ডেনসিটি বা ঘনত্ব পরিমাপ করতে পারো, মাস বা ভর পরিমাপ করতে পারো। তাহলে এইগুলো পরিমাপ করার ক্ষেত্রে আমরা কি করি? এই পরিমাপ করার ক্ষেত্রে কি করি? আমরা কি করি না, একটা সংখ্যা মানে একটা বেসিক একটা মান নিই, দিয়ে বলি যে এখানে যে জলটা আছে এই যে বেসিক মানটা নিয়েছি তার 10 গুণ, বা এই বেসিক যে মানটা নিয়েছি তার 5 গুণ, এইভাবেই তো প্রকাশ করি, তাই না? তাহলে আমাদের কি দরকার? একটা সংখ্যামান এবং একটি এককের সাহায্যে যখন একটা ভৌত রাশিকে প্রকাশ করা হয় তখনই সেটাকে কি বলা হয়? ভৌত রাশির পরিমাপ বলা হয়। তো এই ভৌত রাশির পরিমাপ করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিজ্ঞানীরা তাদের আর কি রিসার্চের ফলে বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করেছে। তো মেনলি যদি বলা হয় তাহলে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে। কি কি ক্যাটাগরিতে ভাগ করেছে? এই একককে দুটো ক্যাটাগরিতে মেনলি ভাগ করেছে বললাম। একটাকে বলা হয় প্রাথমিক একক, একটাকে কি বলা হয়? প্রাথমিক একক, আরেকটাকে বলা হয় লব্ধ একক। এগুলো তোমরা জানো। আমি কি বললাম যে সমস্ত ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি যারা আছে যে কোয়ান্টিটিগুলো আছে তাদেরকে আর কি দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা কি বললাম? একটা হলো তাদের ইউনিটকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা ফান্ডামেন্টাল ইউনিট, আরেকটা আছে ডিরাইভড ইউনিট। তাহলে ফান্ডামেন্টাল মানে কি? প্রাথমিক। একক। আর ডিরাইভ ইউনিট মানে লব্ধ একক। তাহলে ইউনিট বা একক কি বললাম? একটা প্রাথমিক একক থাকে, আর একটা থাকে কি? লব্ধ একক। প্রাথমিক একক কি? প্রাথমিক একক হলো যে সমস্ত ভৌত রাশির একক অন্য কোনো রাশির এককের উপরে নির্ভর করে না তাদেরকেই বলা হয় প্রাথমিক একক, এবং যাদের থেকে অন্যান্য সমস্ত রাশির একক গঠিত হয়। আর লব্ধ একক কি? লব্ধ একক হলো সেই সমস্ত রাশির একক যেগুলো এই প্রাথমিক একককে ইউজ করে তৈরি করা হয়, তাদেরকেই বলা হয় লব্ধ একক। তাহলে প্রাথমিক এককের উদাহরণ কি? প্রাথমিক এককের উদাহরণ হলো দৈর্ঘ্য, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, ভর, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, টাইম, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আর লব্ধ একক কি? লব্ধ একক অনেক আছে। তোমাকে যদি বললাম ধরো বেগ মানে কি? আমরা জানি সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তার মানে কি? বেগ মানে হলো সরণ বাই সময়, বা সরণ মানে কি বলবো, মানে একটা ডিসপ্লেসমেন্ট বা এল দ্বারা একটা দূরত্ব। তো সরণ মানে একটা দূরত্ব, এল বাই টাইম, সময়, টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এই বেগের একক প্রকাশ করতে গেলে আমার দৈর্ঘ্যের একক লাগছে, আবার সময়ের একক লাগছে, তাই কি না? তাহলে এই দুটো মিলেই কিন্তু বেগের একক তৈরি হচ্ছে। সেই জন্য বেগ হলো একটা ডিরাইভড ইউনিট বা লব্ধ রাশি।
ওকে, এরকমভাবে এবার দেখো, এরকমভাবে যদি ভাবা যায় তাহলে আমরা যদি দেখি আমাদের চারিপাশে প্রচুর ডিরাইভড ইউনিটের কিন্তু অস্তিত্ব পাবো, যেগুলো একে অপরকে আর কি সাজিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে। ওকে, তো বিশ্বব্যাপী এই প্রাথমিক এককগুলিকে কিন্তু বিভিন্ন একক পদ্ধতির সাহায্যে কিন্তু পরিমাপ করা হয়ে থাকে। সেই একক পদ্ধতিগুলোর নাম আমাদেরকে একটু করে জানা দরকার। এক যে ইউনিট একক পদ্ধতি আছে আমরা জানি সিজিএস পদ্ধতি, একটা আছে কি এমকেএস পদ্ধতি, একটা আছে কি এফপিএস পদ্ধতি। এই সিজিএস পদ্ধতি যেটা আছে, এখানে সিজিএস আছে, এই যে প্রত্যেকটার কিন্তু একটা পুরো নাম আছে। সি হলো অ্যাকচুয়ালি সেন্টিমিটার, জি হলো কি অ্যাকচুয়ালি গ্রাম, এস সেকেন্ড। ওকে, প্রত্যেক ক্ষেত্রে দেখো এসটা এসি আছে, তার মানে তুমি যে একক পদ্ধতিতেই বলো না কেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সময়ের একক সেকেন্ডই হবে। ওকে, দ্বিতীয় পদ্ধতি আছে এমকেএস। এম মানে হলো অ্যাকচুয়ালি মিটার, কে মানে কিলোগ্রাম, এস মানে সেকেন্ড। এফপিএস ফুট, পাউন্ড, সেকেন্ড। তাহলে দেখো তিন ধরনের একক পদ্ধতির কথা জানলাম, একটা হলো সিজিএস পদ্ধতি, একটা এমকেএস পদ্ধতি, একটা এফপিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে কি হয়, দৈর্ঘ্যের একক হয় সেন্টিমিটার, ভরের একক হয় গ্রাম, সময়ের একক হয় সেকেন্ড। এমকেএস যে পদ্ধতিটা আছে, এমকেএস এর ফুল ফর্ম কি, এম মানে হলো মিটার, কে মানে হলো কিলোগ্রাম, এস মানে হলো সেকেন্ড। তাহলে এমকেএস পদ্ধতিতে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এফপিএস পদ্ধতি। এফ এর পুরো নাম কি ফুট, যেটা কি দৈর্ঘ্যের একক। যেমন যখন লং জাম্প খেলা হয় দেখবে তখন কত ফিট মারলো সেটা কিন্তু পরিমাপ করা হয়। আর একটা পি মানে হলো পাউন্ড, দেখবে যখন কেক কিনতে যাও, কেক কিনতে গেলে কিন্তু 1 পাউন্ডের কেক, 2 পাউন্ডের কেক এভাবে পরিমাপ করা হয়। ওকে, আর একটা আছে সেকেন্ড, যেটা হলো সময়ের একক। ওকে, দেখো তাহলে দেখো যে বিভিন্ন জায়গায় যদি এরকম বিভিন্ন রকম ইউনিট বা একক পদ্ধতি চলতে থাকে, তাহলে তো যখন মনে করো ভারত থেকে ইন্ডিয়া থেকে কোনো একটা জিনিস আমেরিকায় গেল, তাহলে আমেরিকায় যদি যাই তখন ইন্ডিয়ায় একটা ইউনিট পদ্ধতিতে মাপা হয়েছে, মনে করো একটা ইউনিট পদ্ধতিতে মাপা হয়েছে, সেটা আমেরিকা যখন নেবে জিনিসটা ক্রয় করবে ইন্ডিয়ার কাছ থেকে, তাহলে সে তো সেটাও তার মতো করে মেপে নেবে। তাহলে এ একটা ইউনিটে মেপে পাঠিয়েছে, এ আলাদা ইউনিটে, তখন তাদের মধ্যে কি একটা ঝামেলার সৃষ্টি হতে পারে। সেজন্য ইন্টারন্যাশনালি একটা ইউনিট পদ্ধতি সৃষ্টি করা হয়েছে, সেটাকে বলা হয় এসআই ইউনিট, সিস্টেমা ইন্টারন্যাশনাল। ওকে, তো এই এসআই যে পদ্ধতি আছে, এই এসআই যে পদ্ধতি আছে, এই এসআই পদ্ধতিতে বেশ কিছু ভৌত রাশি আছে, মানে মোটামুটি এসআই পদ্ধতিতে 7টি ভৌত রাশি আছে যাদেরকে মৌলিক একক হিসেবে ধরা হয়। 7টি মৌলিক রাশি আছে ধরা হয়, তাদের এককগুলোকে মৌলিক একক বলা হবে। ওকে, আর আছে কি দুটো সম্পূরক। ওকে, সম্পূরক আছে দুটো, সম্পূরক রাশি আছে দুটো। তাহলে তারা কি এবং তাদের এককগুলো কি সেটাও কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে প্রথমে যদি বলি যে রাশিটার নাম কি, নেম অফ কোয়ান্টিটি, নাকি নেম অফ কোয়ান্টিটি, তারপরে ইউনিট, সিম্বল, কি সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, আর কিছু এই আর কি। মনে করো প্রথমে আমি নিলাম দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যদি নিই, দৈর্ঘ্য মানে কি LENGTH, লেন্থ। তারপরে আসে ভর, ভরের ইংরেজি কি মাস। তারপরে সময়, সময় ইংরেজি কি টাইম। তাপমাত্রা,
টেম্পারেচার। তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট বলা হয় এটাকে। আরেকটা আছে দীপন প্রাবল্য, ইংলিশে হলো লিউমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি, দীপন প্রাবল্য। ওকে, এটা হচ্ছে পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। কটা হলো? 1 2 3 4 5 6 7। দেখো 7টা হয়ে গেছে। এই যে কোয়ান্টিটিগুলো আছে বা এই যে রাশিগুলো আছে, এই রাশিগুলো হলো অ্যাকচুয়ালি এসআই পদ্ধতিতে মৌলিক অ্যাকচুয়ালি রাশি, ঠিক আছে। আর এদের যে এককগুলোকে বলা হয় মৌলিক একক। তাহলে এদের এককগুলো কি কি হয় সেগুলো আমরা দেখিনি। দৈর্ঘ্যের যে একক হয় এসআই পদ্ধতিতে বলছি, মাথায় রাখবে। তাহলে দৈর্ঘ্যের একককে কি দ্বারা প্রকাশ করব আমরা? মিটার। ওকে, মিটারকে প্রকাশ করা হয় কি দিয়ে? এম দিয়ে। ওকে, দ্বিতীয় হলো কি ভর, ভরের একক কি? কিলোগ্রাম। কিলোগ্রামকে আমরা প্রকাশ করি কি দিয়ে? কে স্মল জি দিয়ে। তারপরে টাইম কি? টাইমের একক মানে কি? সেকেন্ড। প্রকাশ করি কি দিয়ে? এস দিয়ে। তারপরে আছে তাপমাত্রা বা টেম্পারেচার, টেম্পারেচারকে এসআই পদ্ধতিতে প্রকাশ করি কি দিয়ে? কেলভিন। তাহলে এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল কে দিয়ে, কারণ কি এটা লর্ড কেলভিন যে সায়েন্টিস্ট আছে তার নাম অনুসারে। যখন নাম অনুসারে হয় তখন তার ক্যাপিটাল লেটারটা হয়, পরে আমরা ওটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে আছে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? তড়িৎ প্রবাহ মাত্রার একক আমরা সকলে জানি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তাহলে এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এ দিয়ে। তারপরে হচ্ছে দীপন প্রাবল্য। দীপন প্রাবল্যের একক হলো ক্যান্ডেলা। এটা প্রকাশ করা হয় স্মল সি স্মল ডি দিয়ে, ক্যান্ডেলা। আর এটা হচ্ছে পদার্থের পরিমাণ, এটা কি জানি আমরা? মোল। মোল। ওকে, তো এই যে কটা কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিগুলো দেখো, এই কোয়ান্টিটিগুলো হলো এমন কোয়ান্টিটি যাদের একক ফিক্সড, এবং এই একক দিয়ে অন্য যে কোনো রাশির একক তৈরি করা হয়। এর এককগুলো কিন্তু অন্য কোনো রাশির এককের উপরে নির্ভর করে না। যেমন দৈর্ঘ্যের একক মিটার, এটা কিন্তু অন্য কারোর উপরে নির্ভর করে না, কিন্তু এই দৈর্ঘ্যের একক দিয়ে আবার বেগের একক বের করা যায়, ত্বরণের একক বের করা যায়, ভরবেগের একক বের করা যায়। এইভাবে কিন্তু অন্য রাশির এককগুলো এখান থেকে বের করা যায়। সেই জন্যই এই যে নেম অফ দ্য কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি কটা আছে এগুলো অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর এদের যে এককগুলো হবে সেগুলো হবে ফান্ডামেন্টাল ইউনিট। ওকে, বা ফান্ডামেন্টাল মানে কি? মৌলিক বা প্রাথমিক যা বলবে। আর কিছু সম্পূরক আছে, সম্পূরক দুটো আছে। 1 নম্বর যেটা আছে সেটা হলো কোণ, আর 2 নম্বর যেটা আছে সেটা হলো ঘনকোণ। দেখো কোণ কি জিনিস সেটা মোটামুটি তোমরা জানো, তাই না? কোণের একক কি? রেডিয়ান। রেডিয়ান RAD দ্বারা প্রকাশ করা হয়। ঘনকোণ হলো স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান। ওকে, এটা SR দ্বারা প্রকাশ করা হয়। যাই হোক, এই দুটো হলো আমাদের সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিট বা বাংলায় বললে সম্পূরক একক দুটো আছে। আচ্ছা, কোণের যদি কথা বলি, কোণটা কি জিনিস সেটা কিন্তু তোমরা জানো। যেমন জ্যামিতি দিয়ে তোমরা আঁকতে না, এইভাবে এভাবে আঁকতে। এটা হলো কি? একটা কোণ, থিটা।
থিটা ইজ ইকুয়াল টু মনে করো 30 ডিগ্রি, এভাবে বলতাম, তাই কি না? আর ঘনকোণ জিনিসটা একটু আলাদা। ঘনকোণ জিনিসটা কীরকম, মনে করো এখানে একটা স্ফিয়ার আছে, ফুটবল আছে, ফুটবল দেখেছো নিশ্চয়ই সবাই, ফুটবলের এরকম দেখবে এক যেগুলো সাদা কালো যে ফুটবলগুলো থাকে বড়রা যেটাতে খেলে, দেখবে একটা কালো চাকতি থাকে, তারপরে একটা সাদা, তারপরে একটা কালো, তারপরে একটা সাদা, তারপরে একটা কালো, তারপরে একটা সাদা, এইভাবে অ্যারেঞ্জ করা থাকে। তাহলে অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, এরকম দেখতে হয়, দিয়ে এর উপরে দেখবে এরকম 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 ধরনের ছক করা থাকে আর কি, ঠিক আছে? তো এইটা যদি কালো হয় তারপর একটা সাদা থাকে, এটা যদি কালো হয় তাহলে তারপর একটা থাকে সাদা, এরকমভাবে থাকে আর কি বিষয়টা। যাই হোক, তো এই রকম যদি মনে করে একটা কালো বা সাদা পার্ট, এর যে সেন্টার থাকে, সেন্টারে যে কোণ উৎপন্ন করে সেটাই হলো ঘনকোণ। কীরকম বিষয়টা, মনে করো এই যে কালো পার্টটা নিলাম, সেটাকে আমি তুলে এইখানে আঁকলাম, ওকে? আর ফুটবলের সেন্টার মনে করো এইটা, তাহলে সেন্টারে যে কোণটা তৈরি করবে এটা, সেটা কি এইটা, এই যে কোণটা তৈরি করবে সেটাই হলো ঘনকোণ। বোঝা গেল? এটা মনে করো টোটাল ফুটবলটা এরকমভাবে থাকবে, এই ফুটবলের এই একটা চাকতি ওর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হলো তার ঘনকোণ, ওইটার একক হলো স্টেরেডিয়ান। যাই হোক, এই ইউনিট কটা, এই ফান্ডামেন্টাল যে কটা ইউনিটের কথা বললাম, এই ফান্ডামেন্টাল ইউনিটের কথা কিন্তু মনে রাখতে হবে। আর এই ফান্ডামেন্টাল ইউনিট থেকে যে কটা ডিরাইভড ইউনিট হয়ে থাকে, সেরকম কিছু ডিরাইভড ইউনিট সম্পর্কে আমি জাস্ট এখন আলোচনা করব, আর তোমার বাকিগুলো কিন্তু তোমার হচ্ছে আস্তে আস্তে যখন চ্যাপ্টার বাই চ্যাপ্টার হতে থাকবে তখন অটোমেটিকলি তোমরা কিন্তু শিখে যাবে, ওকে? চাপের কোনো ব্যাপার নেই। তো চলো, আচ্ছা আর একটা জিনিস বলি, মনে করো, ঠিক আছে, কয়েকটা আমি ইউনিটই আগে আলোচনা করে নিই। মনে করো তোমাকে আমি একটা বললাম যে তুমি ক্ষেত্রফলের একক বলো, ক্ষেত্রফল, তোমাকে আমি বললাম ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কী হবে? তারপরে বলো তুমি ঘনত্বের একক কী হবে? বল, ত্বরণ, চাপ, কার্য, ক্ষমতা, কম্পাঙ্ক, আর কি হতে পারে? বেগ লিখেছি, বেগ, আর তড়িতাধান। মোটামুটি এই কটা আপাতত জানো। তো দেখো, ক্ষেত্রফলের যদি কথা বলি, আমরা সিম্পলি যদি ভাবি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? মনে করো এরকম একটা সারফেস আছে, তাহলে এই যে টোটাল যে সারফেসটা সেটাকেই তার ক্ষেত্রফল বলা হয়। তাহলে ক্ষেত্রফল যদি বের করতে চাই কি হয়, এটা যদি লেন্থ হয় বা দৈর্ঘ্য হয়, আর এটা যদি তার প্রস্থ হয়, তাহলে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় না ফর্মুলা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্যও একটা লেন্থ, প্রস্থও একটা লেন্থ আর কি। তার মানে দুটোই যদি দৈর্ঘ্য বোঝায় তাহলে দুটোর একক কী হবে? মিটার। তাহলে এসআই একক কী হয়ে যাবে? মিটার স্কোয়ার হয়ে যাবে, ওকে? এসআই একক কী হয়ে যাবে? মিটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো, ক্ষেত্রফলের একক বের করতে হলে দৈর্ঘ্যের দুটো একক দরকার হলো, একটা মিটার আর একটাও মিটার দরকার হলো, সেজন্য ক্ষেত্রফল কি? এটা লব্ধ রাশি। বুঝা গেল? আচ্ছা, ক্ষেত্রফলের যদি তোমাকে মাত্রা বলি, মাত্রা বিশ্লেষণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। মাত্রা বিশ্লেষণ কিন্তু তোমাদেরকে জানতে হবে, এবং মাত্রা বিশ্লেষণের কিছু অ্যাপ্লিকেশনও আছে যেটা আমি পরবর্তী সময় আস্তে আস্তে আলোচনা করব। আজকে জাস্ট এই কটারই মাত্রাটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফলের যদি মাত্রা বলি, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি? একটা জিনিস জানবে তোমরা, যে সেটা হচ্ছে মাত্রা জিনিসটা কি? মাত্রা হলো যে কোনো রাশিকে এম, এল আর টি দ্বারা প্রকাশ করার পদ্ধতি। এম, এল আর টি দ্বারা প্রকাশ করার পদ্ধতি। যদি তোমাকে বলা হয় ভর,
ভরের মাত্রা কি হবে এম, দৈর্ঘ্য বললাম, দৈর্ঘ্যের মাত্রা কি হবে এল, সময় বললাম, সময়ের মাত্রা কি হবে টি। আচ্ছা তাহলে যদি বেগ বলি, বেগের মাত্রা কি হবে বলো? বেগ মানে কি জানি আমরা, সরণ বাই সময়। তাহলে সরণটা কি একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে এল, তাহলে এল, সময় বলতে টি। তাহলে কি হয়, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে হয়। ওকে, তাহলে কি হবে এল টি মাইনাস ওয়ান। প্রত্যেকে কিন্তু এই মাত্রাগুলো এখনই শিখে নাও, পরবর্তী সময় শেখার আর সুযোগ পাবে না, সেই জন্য এখনই ভালো করে প্র্যাকটিস করে নিও একবার। তারপরে ত্বরণের যদি কথা বলি, ত্বরণের যদি কথা বলি, ত্বরণ মানে কি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, বেগ বাই সময়। তাহলে বেগ মানে কি, বেগের মাত্রা অলরেডি আমরা বের করলাম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বাই সময়ের মাত্রা কি টি। তাহলে এটাকে উপরে নিয়ে গেলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাই না? এবার যদি ক্ষেত্রফলের কথা বলি, এই যে ক্ষেত্রফল যেটা বললাম, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, তাহলে দুটো দৈর্ঘ্য যদি গুণ করতে হয় তাহলে মাত্রা হবে কি এল এর স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা ঘনত্ব, ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন। তাহলে ভরকে, ভরের একক কি এসআই একক কেজি, আর আয়তন, আয়তনের একক কি মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউব এভাবে লেখা হয়। আর যদি মাত্রা লিখতে চাই, এটা মাত্রা, আর এখানে একক লিখব, একক এই সারিতে আর কি, আর মাত্রাটা এই সারিতে লিখব। ওকে, যাই হোক, তো ভর বাই আয়তন যদি হয়, এর যদি মাত্রা লিখতে চাই, ভরের মাত্রা কি এম, আয়তনের মাত্রা কি এল কিউব, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটা হয়ে গেল কি ঘনত্বের মাত্রা। আচ্ছা বল, বল মানে কি, বলের একক কি জানি আমরা, বলের একক জানি আমরা নিউটন, তাই তো নাকি? বলের একক কি জানি নিউটন। তাহলে দেখো ওই যে আমরা একটা ফর্মুলা জানি এফ সমান কি এম এ, সেকেন্ড ল থেকে নিউটনের। তাহলে এফ সমান এম এ, এফটা কি বল, আর এমটা কি ভর, এটা কি ত্বরণ। তার মানে এর এককটা যদি বলি, ভরের একক কি কেজি, আর ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? ত্বরণ মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ভরের একক কি কেজি। এটা যদি মাত্রা লিখতে চাই, তাহলে ভরের মাত্রা কি এম, আর ত্বরণের মাত্রা একটু আগে দেখালাম তোমাদেরকে, এই যে ত্বরণের মাত্রা কি এল টু টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে কি হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। বোঝা গেল? আচ্ছা ত্বরণের মাত্রা অলরেডি দেখানো হয়ে গেছে, ত্বরণের একক কি হবে, এই যে এটা ত্বরণ মানে কি বেগের পরিবর্তন, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা চাপ, চাপ মানে হলো একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। মনে করো এখানে একটা ক্ষেত্রফল আছে, এখানে বল প্রযুক্ত হচ্ছে, তাহলে এই প্রতি ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে চাপ। তাহলে চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই যদি ক্ষেত্রফল হয়, বলের একক কি নিউটন, বাই ক্ষেত্রফল নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারো। অথবা যদি তোমরা বলের একক এই ইউনিটে লিখো তাও লিখতে পারো, কেজি মিটার, এটাকে অথবা দিয়ে লিখছে, এটা অথবা, হ্যাঁ ব্র্যাকেটের ভিতরে। তাহলে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার আছে, এটাকার মাত্রা বলের মাত্রা, বাই ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলটা কি হয়ে যাবে এর নিচে বসবে, নিচে বসলে এখানে হয়ে যাবে ক্ষেত্রফল মানে কি মিটার স্কোয়ার। তাহলে এটা কেটে গেলে হবে কি অ্যাকচুয়ালি কেজি মিটার ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, আচ্ছা কার্য, কার্য মানে কি কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত হলো দিয়ে যদি সরণ হয় তাহলে তাকে কার্য বলা হয়। তাহলে প্রযুক্ত বল ইন্টু সরণ, তাহলে বলের একক কি নিউটন ইন্টু সেকেন্ড লিখতে পারো। অথবা এই বলের যে এককটা আছে এইটা ইন্টু তার সাথে সেকেন্ড গুণ করে দিতে পারো, কেজি মিটার পার সেকেন্ড হবে। তাহলে তাহলে ক্ষমতা, ক্ষমতা কি সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা মানে কি কার্য বাই সময়। তাহলে কার্যের একক তো আমরা পেলাম অলরেডি নিউটন ইন্টু সেকেন্ড বাই কি সময়, নাকি ঠিক লিখলাম? ক্ষমতা ঠিক লিখলাম? কার্য ক্ষমতা শক্তি,
কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত হলো ইন্টু যদি তার স্মরণ হয়, ও সরি সরি সরি, এখানে কার্য যেটা বলেছি দেখো, সরি 1 মিনিট, এখানে এইটা কি স্মরণ, তাহলে স্মরণের একক কী হবে, নিউটন ইন্টু এটা কী হবে, মিটার হবে, সরি। আর এটা কার্য কি, নিউটন মিটার বাই সেকেন্ড, তার মানে কি হলো নিউটন মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এর যদি মাত্রা বলি, তাহলে কার্যের মাত্রা যেটা আছে, কার্যের মাত্রা বের করেছি, বের করিনি? আচ্ছা বলের মাত্রা তোমরা বের করেছি, এই তো mL t⁻², এটা বল, তার সাথে স্মরণ মানে কি একটা এল গুণ হয়ে যাবে, তাহলে বলের মাত্রা কি, এই কার্যের মাত্রা কি হবে, mL2t⁻²। এটা হলো কার্য। এর সাথে যদি নিচে ক্ষমতা মানে কি, নিচে কি হবে, সময় দিয়ে ভাগ হবে, সময় দিয়ে ভাগ হলে সময়টা উপরে চলে যাবে, তাহলে কি হবে mL2t⁻³ হয়ে যাবে। ওকে, কম্পাঙ্ক মানে কি, প্রতি সেকেন্ডে কোনো একটা বস্তু যতবার কম্পিত হচ্ছে সেটা হলো তার কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক মানে কি, কম্পাঙ্ককে অনেক সময় এন দ্বারা প্রকাশ করে, অনেক জায়গায় এফ দ্বারা প্রকাশ করে, এন বা এফ যে কোনো দ্বারাই প্রকাশ করতে পারো। তাহলে সেটাই যে কষ্ট কি হয়, 1/টাইম পিরিয়ড হয়। তাহলে এটা হয়ে গেল ওর মাত্রা, তার মানে এর একক কি, সেকেন্ড ইনভার্স, যেটাকে বা হার্টস দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তারপরে আসছে বেগ, বেগ অলরেডি হয়ে গেছে। তড়িৎ আধান, তড়িৎ আধান মানে কি, কোথাও দিয়ে মনে করো তড়িৎ পরিবাহিত হচ্ছে, কোথাও দিয়ে মনে করো তড়িৎ পরিবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ যদি পরিবাহিত হয় তার মানে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে আমরা যদি ভাবি কোথাও দিয়ে মনে করো এই একটা ওয়্যার আছে, ওয়্যারের ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে কি অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো হচ্ছে বা আধান পরিবাহিত হচ্ছে। তাহলে আমরা যদি এক কাজ করি যে এই পরিবাহিত তড়িৎ ইন্টু সেটাকে যদি সময় দিয়ে গুণ করি, তাহলে কি পরিমাণ আধান যাচ্ছে সেটা পেয়ে যাবো না, সেটা তো তড়িৎ আধান। তাহলে কি হবে, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, এটা হয়ে যাবে ওর ইউনিট। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। আচ্ছা, তড়িৎ প্রবাহকে আয় দ্বারা প্রকাশ করা হয়, আর তোমার যদি এই তড়িৎ আধানের যদি মাত্রা বলে তাহলে সিম্পলি আই ইন্টু টি, এটা হয়ে যাবে ওর মাত্রা। ওকে, তো যাই হোক, মোটামুটিভাবে আমি এই মোটামুটি ইউনিট পর্যন্ত আর কি আপাতত রাখছি। আর এই যে মাত্রাগুলো যেগুলো কীভাবে ডিরাইভ করলাম আর কি, কীভাবে ডেরিভেশনটা করতে হয়, সে বিষয়গুলো তোমরা একটু ভালো করে থরলি প্র্যাকটিস করবে প্রত্যেকটা ইউনিটের জন্য। আমি কিন্তু ধরবো প্রত্যেককে। আর এই মাত্রা বিশ্লেষণটা আরও কি কাজে লাগে সেইটা কিন্তু আমরা নেক্সটে আলোচনা করব, এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখো বেসিক্যালি এই যে জায়গাগুলো না, এই জায়গাগুলো কিন্তু তোমরা অলরেডি পড়েছো, কিন্তু তারপরেও কেন করাচ্ছে, এই কারণে করাচ্ছি যাতে করে এই সমস্ত বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে যখন পরবর্তী সময় আমি পড়াবো চ্যাপ্টারের মধ্যে, যখন মেন চ্যাপ্টারগুলোতে ঢুকে যাব, তখন কিন্তু এইগুলো ছোটোখাটো বিষয়গুলোর জন্য তোমাকে আটকে যেতে হবে না, ঠিক আছে? তো সেই জন্য এইগুলো একবার ক্লিয়ার করে নেওয়া দরকার। এখন কিন্তু সময় আছে, তাই এখনই সময় মতো কাজে লাগিয়ে ক্লিয়ার করে নাও। আর প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন পড়তে হবে। তো যাই হোক, আশা করি এখানে কিছু আটকানোর নেই তেমনভাবে। তো তবুও আর কি সেরকম যদি আটকাই তো সেটা আমাকে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেবো। ওকে, তো পরবর্তী ক্লাসে কিন্তু বাকি জিনিসগুলোকে শেষ করবো আর কি। ঠিক আছে, চলো সাবধানে থাকো।